প্রথমেই সহস্র সাবস্ক্রাইবার হওয়ার কারণে আপনাদের সকলকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। যার মানে হলো আমার পারফিউম নিয়ে গল্পগুলো হাজার মানুষের কানে পৌঁছায়। আপনাদের পারফিউম এবং পারফিউমের গন্ধ নিয়ে আগ্রহ আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার খোরাক। 1975 সালে বের হওয়া 50 বছর ধরে তুমুল জনপ্রিয় একটা পারফিউম নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটি এই লম্বা সময় ধরে একদম অপরিবর্তিত থেকে আসলে একটা টাইমলেস ক্লাসিকে পরিণত হয়েছে। পারফিউমটা হলো গ্রে ফ্ল্যানেল and this is Aromatalk by Apon। মাত্র 6টি পারফিউম পোর্টফোলিওতে থাকা বহু পুরনো আমেরিকান একটা হাউস হলো জেফরি বিন, এবং এই জেফরি বিন থেকে 1975 সালে আন্দ্রে ফ্রোমেন্টিন নামে একজন আমেরিকান ভদ্রলোক, যিনি এই পারফিউমটার ডিজাইনার ছিলেন। মূলত উনি বিখ্যাত পারফিউম ডিজাইনার না, উনি ছিলেন বিখ্যাত গিভার্ডন কোম্পানির একজন কেমিস্ট। কিন্তু উনি পরীক্ষামূলকভাবে এই জেফরি বিন হাউসের সাথে কাজ করে এই গ্রে ফ্ল্যানেল পারফিউমটি রিলিজ করেছিলেন। কোথাও কোনো ডকুমেন্টেশনে আসলে উনার ডকুমেন্টেশনে আর কোনো পারফিউম নেই, অর্থাৎ উনি একটা পারফিউমই রিলিজ করেছিলেন বা ডিজাইন করেছিলেন। আসলে এই পারফিউমটার মাধ্যমে প্রমাণ হয় যে আসলে ওস্তাদের হাতে একটা দানই যথেষ্ট। সো দিস ইজ গ্রে ফ্ল্যানেল। দেখতে পাচ্ছেন একটু গ্রিনিশ, একটু ব্লুইশ গ্রিনিশ একটা বটল, এবং ট্রান্সপারেন্ট, জুসের লেভেলটা বোঝা যায়। আর একদম বেসিক একটা ক্লাসিক স্প্রেয়ার। চলুন স্প্রে করে দেখা যাক। মানে বড় একটা বাস্ট তৈরি হয়, টাইনি ড্রপলেট। আর ওদিক থেকে বোতলটা সিলিন্ড্রিক্যাল, খুবই ইউনিফর্ম শেপের, এবং এটা একদিক থেকে যেমন জেনেরিক, আরেক দিক থেকে আসলে টাইমলেস। এটা খুবই সিম্পল, এত সিম্পল একটা বটল এবং এর ভিতরে এত কমপ্লেক্স একটা পারফিউম, এই কম্বিনেশনটা আসলে অসাধারণ। বোতলের ডিজাইন বরাবর এরকমই ছিল, কিন্তু প্রথমের দিকে তারা আসলে প্যাকেজিং এ একটা ফ্লানেল, অর্থাৎ এটার নাম যেহেতু গ্রে ফ্ল্যানেল, ধূসর কালারের একটা ফ্লানেল কাপড়ের পাউচে এই বোতলটা আসলে বাজারজাত করতো। কিন্তু সময়ের সাথে ব্যাপারটা আসলে পরিবর্তন হয়েছে। এটা আমার মোটামুটি বছর দুয়েকের ভিতরের ব্যাচ, এবং এটা আমি পেয়েছি কাগজের কার্ডবোর্ডের একটা বক্সে। পারফিউমটাকে জেনারেলি বলা যায় ওরিয়েন্টাল উডি পারফিউম। আর যদি আরো ভালো করে বলতে চান তাহলে বলতে হবে গ্রিন স্পাইসি পারফিউম। আর যদি আরো সহজ করে বলতে চান তাহলে হার্বাল সোপি পারফিউম বলা যায়। 60-70-এর দশকের কোনো পারফিউমের নোটগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে আসলে এত নোট, ওই সময়টা আসলে এই পারফিউমের ব্যাপারটা বেশ কমপ্লেক্স ছিল। এই একবিংশ শতাব্দীর যে মিনিমালিস্ট কনসেপ্টটা, সেই ব্যাপারটা আসলে তখন একদমই ছিল না। যার ফলে সমসাময়িক সবগুলো পারফিউমে আসলে প্রায় 20-30টা 40টার মতো করে নোট ব্যবহার করে খুব কমপ্লেক্স একটা কম্পোজিশন করা হতো, যেটা সাম্প্রতিক সময় একদমই হয় না। সো এটাতেও সেরকমই অনেকগুলো নোটের একটা কম্বিনেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, কিন্তু সেখান থেকে মেইন যে প্রমিনেন্ট নোটগুলো একদম ক্লিয়ার বোঝা যায়, মূলত সেগুলো নিয়ে আজকে কথা বলবো। গ্রে ফ্ল্যানেলের টপ নোটে থাকে গ্যালবা নামের একটা ঝাঁঝালো ভাব, পাশাপাশি পেটিট গ্রেনের একটা হার্বাল, খুব সতেজ ফ্রেশ একটা নোট, সাথে নেরোলির কিছু ফ্লোরাল নোটস এবং কিছু সাইট্রাসেস দিয়ে ব্যাপারটাকে একটু অ্যারোমেটিক ঘরানোর করা হয়েছে। কিন্তু এই ওপেনিং ব্যাপারটা খুবই ঝাঁঝালো। পারফিউমটা আসলে স্প্রে করে সাথে সাথে নাকে দেওয়া একদম অসম্ভব। এই পারফিউমের মিড নোটের প্রত্যেকটা নোটই আসলে ফ্লোরাল নোটস, কিন্তু হোয়াইট ফ্লোরালস না, একটু এক্সোটিক ফ্লোরালস। এখানে রয়েছে গোলাপ, জেরানিয়াম, ভায়োলেট, আইরিস, এবং পাশাপাশি আরো অনেক ফ্লোরাল নোট ব্যবহার করা হয়েছে। এই সবগুলো নোটের কম্বিনেশনে যেটা হ্যাভি ফ্লোরাল প্রোফাইল হয়, সেই প্রোফাইলের সাথে আসলে হার্বাল সোপি ব্যাপারটা একদম প্যারালালি পুরো পারফিউমের লাইফ স্প্যানে চলতে থাকে। আর পারফিউমের বেজ নোটে সেডার, ভেটিভার, টঙ্কা বিন, একটু জেনেরিক কম্বিনেশন, এবং পাশাপাশি আরো বেশ কিছু উডি নোটস ব্যবহার করা হয়েছে এই বেজ স্ট্রাকচারে, এবং বেজ স্ট্রাকচারটা খুব স্মুথ। এই পারফিউমটা প্রথম দিকে যতটা হার্শ, শেষের দিকে ততটা স্মুথ। একটু আগেই বললাম এই পারফিউমটা প্রথমের দিকে এত ঝাঁঝালো, অনেক ফ্রেশ, কিন্তু এত ঝাঁঝালো হয় যে নাকের কাছেই নেওয়া যায় না। কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করেছি, পারফিউমটা একদম ওপেনিং থেকে ড্রাই ডাউন পর্যন্ত পুরো সময়টাতে একটা ভালো কমপ্লিমেন্ট ফ্যাক্টর কাজ করে। সো দেখা যায় একদম ওপেনিং এর সময় আপনি কমপ্লিমেন্ট পেতে পারেন, এবং আমি এমন কমপ্লিমেন্ট পেয়েছি যে আমি যে পারফিউমটা পরিধান করছি বা এই পারফিউমটা ব্যবহার করছি, সেই পারফিউমটা কাছ থেকে বেশ সুন্দর, কিন্তু দূর থেকে আরো বেশি সুন্দর। ইটস দ্যাট পাওয়ারফুল। আবার পারফিউমটার গন্ধ যে সাবানের মতো। আমি আবার মাঝে মধ্যে মজা করে জিজ্ঞাসা করি যে কোন ধরনের সাবান মনে হচ্ছে। এটা অবশ্য কেউ বলতে পারে না, হার্বাল সোপ ব্যাপারটা আসলে মাথায় কারো হয়তো আসে না, কিন্তু সাবানের গন্ধ বা ফ্রেশ একটা পরিষ্কার গন্ধ, এই ব্যাপারটা সবাই একবারে ধরতে পারে। এটার জন্য খুব ম্যাচিউরড নাকের প্রয়োজন নেই।
আমাকে যদি বলেন যে পারফিউমের প্রধান বৈশিষ্ট্য কি, প্রধান বৈশিষ্ট্য আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত সোপিনেস। সোপি পারফিউম যারা পছন্দ করে বা সাবানের মতো গন্ধ যারা পছন্দ করে, তাদের জন্য এটা ইটস এ মাস্ট হ্যাভ। এবং পৃথিবীতে আপনি যেখানেই সোপি পারফিউমের কোনো রিকমেন্ডেশন দেখুন বা সোপি পারফিউমের আলোচনা দেখুন, সেখানে অবশ্যই এই ক্লাসিক পারফিউমটার অবস্থান থাকে, মানে বেশ শক্তভাবে থাকে। তো ওপেনিং এর ফ্রেশ যে একটা হার্বাল সোপিনেস থাকে, সেই সোপিনেসটা আস্তে আস্তে সাবডিউড হয়ে লম্বা একটা মিড স্টেজ পায় পারফিউমটা। এবং এই মিড স্টেজে পুরো পারফিউমটা আসলে ফ্লোরাল সোপিনেসের দিকে যায়। সো মিড স্টেজে পারফিউমটা টোটালি শিফট করে ফ্লোরাল সোপিনেসে যায়। সো সোপিনেস ব্যাপারটা থাকে, কিন্তু সেটা আসলে হার্বাল থেকে ফ্লোরাল দিকে চলে যায়। আর সাথে অ্যারোমেটিক পাউডারি একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটা আসলে খুব প্রমিনেন্ট না, কিন্তু আবার একটু পর পর হাজির হয়, ভালো লাগে। পারফিউমটা থেকে যেহেতু একটা সাবান টাইপের গন্ধ আসে বা পরিষ্কার একটা গন্ধ আসে, আপনারা এই জিনিসটা যখনই ধরতে পারবেন তখন আসলে চেষ্টা করবেন যে কোন সাবানের সাথে এটা মিল আছে। তো কখনো কখনো এটা মনে হবে যে পরিচিত কোনো হার্বাল সোপ কি, কখনো কখনো মনে হবে যে না, অনেক এক্সপেন্সিভ কোনো সোপ, খুব দামি, খুব এক্সোটিক। আবার কখনো কখনো মনে হবে অনেক পুরোনো দিনের কোনো সাবান হয়তো বা। পারফিউমটাকে আসলে ম্যানলি বা ম্যাসকুলিন পারফিউমের মধ্যে আসলে অন্যতম পারফিউম হিসেবে ধরেন সবাই। কিন্তু একটা মজার ব্যাপার হলো পারফিউমটা নিয়ে ঘাটাঘাটি করার সময় আমি দেখেছি প্রচুর মহিলা বা নারী ইউজার আছে এই পারফিউমে, তারা অনেক পছন্দ করেন এবং তারা অনেক কমফোর্টেবলি কনফিডেন্টলি এই পারফিউমটা ইউজ করেন। সো ইটস ফর এ বোল্ড ক্যারেক্টার। প্রচন্ড গরমে, অনেক রোদে, গ্রামের মাটির কাঁচা সড়কের পাশেই একটা পুকুরে সেখানকার কোনো লোকাল খুব সুন্দর অ্যারোমেটিক গন্ধওয়ালা সাবান নিয়ে আমি গোসল করছি এবং চারপাশ থেকে প্রাকৃতিক যে গন্ধগুলো সেগুলো আসছে, এরকম একটা বিমূর্ত অনুভূতি আমি এই পারফিউমটা থেকে পাই। এবং এই পারফিউমের ব্যাপারটা আমি আর কোনো পারফিউমে পাই না। পারফিউমটার ওপেনিং যেরকম স্ট্রং, পুরো লাইফ স্প্যানে পারফিউমটা আসলে এরকম স্ট্রং থাকে না। আধা ঘন্টা বা 1 ঘন্টার মাঝে জিনিসটা একদম সাটেল হয়ে যায়। এই পারফিউমের সিয়াজ মারাত্মক। যেখান থেকে যাবেন আসলে সবাই পরিষ্কারভাবে এই পরিষ্কার সোপি গন্ধটা পাবে। পারফিউমের পারফরমেন্সটা ওভারঅল অনায়াসে একটা কর্মদিবস পার করে, কিন্তু খুবই সাটেল ভাবে মিড স্টেজ থেকে ড্রাই ডাউন পর্যন্ত খুবই সাটেল থাকে। এবং একদম ড্রাই ডাউনে যে আসলে খুব পরিষ্কার ফ্রেশ টিস্যুর মতো একটা অ্যারোমেটিক একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে এটা আস্তে আস্তে স্কিনে মিলিয়ে যায়। আর 50 বছর ধরে যেহেতু পুরো দুনিয়াব্যাপী এই পারফিউমটা অনেক জনপ্রিয়, তো বুঝতেই পারছেন এই পারফিউমটার ভিতরে আসলে মানে আপনার মাঝে গ্রো করার একটা ক্ষমতা আছে। আবার একটা ব্যাপার আমি খেয়াল করেছি, পারফিউমটা প্রথম দিকে অনেকেই পছন্দ করে না, কিন্তু কোনো একভাবে পারফিউমটা সবার মনে কোনো না কোনো ভাবে গেঁথে যায় এবং এই পারফিউমটা আস্তে আস্তে করে নিজের মতো করে গ্রো করতে শুরু করে সবার মধ্যে। সো বলা যায় প্রথমে এই পারফিউমটা যদি আপনার ভালো নাও লাগে, একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এই পারফিউমটা হয়তো বা আপনার সবচেয়ে পছন্দের পারফিউমগুলোর মধ্যে অন্যতম হবে। পারফিউমের সেন্ট প্রোফাইলটার ভিতরে খুব পুরোনো দিনের একটা ব্যাপার আছে, আবার পাশাপাশি খুব মডার্ন সতেজ একটা ফ্রেশনেস আছে, যার ফলে ব্যাপারটা খুবই কন্ট্রাডিক্টিং। এবং এই জিনিসটার কারণে আমার মনে হয় যে এটা টাইমলেস ক্লাসিক হয়ে গেছে। পারফিউমের মাঝের যে স্টেজ, সেটা যেহেতু পুরোপুরি ফ্লোরাল এবং হ্যাভি ফ্লোরাল, তাই অনেকেই আসলে গরমে পারফিউমটা ব্যবহার করতে চান না, কিন্তু আমি এটা গরমে ব্যবহার করে দেখেছি, অসাধারণ। কিন্তু আপনাদের এই পারফিউমটা কম স্প্রে করার অভ্যাস থাকতে হবে, অন্ততপক্ষে গরমে। 25 বছরের যৌবন থেকে আসলে জীবনের শেষ পর্যায় পর্যন্ত আসলে পারফিউমটা ব্যবহার করা যাবে, সবাইকে মানাবে, সবাইকে স্যুট করবে। পারফিউমটা অনেক ভার্সেটাইল, একদম ইয়াং ক্রাউডের ওরকম আসলে স্যুট করবে না এই পারফিউমটা, আসলে ওইভাবে টার্গেটেড করে হয়তো ডিজাইন করাও না। এটার ভিতরে স্পোর্টি ক্যারেক্টারিস্টিক বা একদম এনার্জেটিক ফ্রেশ ক্যারেক্টারিস্টিক একটু কম, সফিস্টিকেশনটা অনেক বেশি। সেমি ক্যাজুয়াল থেকে ফর্মাল যে কোনো ইভেন্টে এবং যে কোনো আউটফিটে পারফিউমটা দারুণ স্যুট করে, যে কোনো ব্যক্তিত্বকে মানায়। আপনি যদি স্বল্পভাষী হন তাও আপনাকে ভালো লাগবে, আপনি যদি মিতভাষী হন তাও ভালো লাগবে, আপনি যদি অনেক বেশি কথাবার্তা বলেন এবং মানুষের সাথে কমিউনিকেট করেন, সেক্ষেত্রে পারফিউমটা বেশ স্যুট করে। আসলে এই পারফিউমের মতো পারফেক্ট ক্লাসিক পারফিউম খুঁজে পাওয়াটা খুব কঠিন। আপনাদের মনে হতেই পারে যে আমি হয়তোবা বেশি বলছি, কিন্তু আমি বলবো একবার ট্রাই করুন। মজার বিষয় হলো পারফিউমটার দাম খুবই কম, এটার টোটাল এলিমেন্ট গুলি সিনথেটিক, আসলে ন্যাচারাল এলিমেন্ট একদম নেই বললেই চলে। তবে এই গন্ধটা এত লম্বা সময় ধরে এত ইউনিক ভাবে রয়েছে যে সিনথেটিক ন্যাচারাল এই ব্যাপারটা আসলে কাউকে আসলে অতটা বদারও করে না। পারফিউমটা লোকাল মার্কেটে একদমই পাওয়া যায় না, তো আপনাকে আসলে অনেক ভাগ্যবান হতে হবে লোকালি কোনো দোকানে হঠাৎ পেয়ে যাওয়ার জন্য। আর দেশের বাইরে থেকে যদি পারফিউমটা আনেন, সেক্ষেত্রে এটা কোনোভাবে আসলে 3500 টাকার বেশি হয় না, সেই হিসাবে পারফিউমটা আসলে অনেক সস্তা।
মানে 3500 টাকা বলছি আসলে 120 ml এর বটলের হিসাবে। আর যেহেতু পারফিউমটা অনেক পোটেন্ট এবং অনেক কম স্প্রে করতে হয়, সেক্ষেত্রে আসলে 120 ml অনেক লম্বা সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন, বা আপনার কালেকশনে রেখে দিলে তো আজীবন ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এটা একটা ক্লাসিক পারফিউম এবং ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ক্লাসিক লাইন্স, এটাকে আসলে রেট করা একদমই ভুল। 10-এ 10 অনেক আগে এরা আসলে পার হয়ে তারপরে টাইমলেস ক্লাসিক হয়েছে, সো এটাকে রেট করছি না। বাট একটা কথা বলি, দিস ইজ পারফেকশন। গ্রে ফ্লানেলকে আমি ইনকর্পোরেট করবো 1953 সালে মার্কিন শিল্পী এডওয়ার্ড হপারের আঁকা একটা পেইন্টিং, অফিস ইন এ স্মল সিটি, অথবা ছোট্ট একটা শহরের কর্মক্ষেত্র, এই পেইন্টিংটির সাথে। পেইন্টিংটিতে দেখা যায় কোনো একটা রৌদ্রোজ্জ্বল শহরে, কিন্তু এই শহরের যতটুকু দেখা যাচ্ছে সেখানে বেশ নিস্তব্ধতা এবং লোকজনের অনুপস্থিতি দেখা যায়, এবং সেই শহরেরই আসলে জানলা দিয়ে একটা লোক অফিসের ডেস্কে বসে আছে এবং বাইরের দৃশ্য দেখছে, ক্লান্ত একটা দুপুর। এবং এই শিল্পীর সবগুলো পেইন্টিংয়েই দেখা যায় যে একজন বা দুইজন ক্যারেক্টার থাকে যে কিনা খুবই আত্মকেন্দ্রিক থাকে এবং সবার থেকে আলাদা এবং একটু আইসোলেটেড। এই ছবিটাও সেরকম, এখানে স্পষ্টই দেখা যায় যে লোকটা বেশ কেতাদুরস্ত, কিন্তু অফিসের কোনো একটা সময়ে, হয়তোবা লাঞ্চ টাইম, হয়তোবা কোনো একটা ফ্রি টাইম, হয়তোবা তার মন খুব বিষণ্ণ, সেই দুপুর বেলায়, এই ক্লান্ত দুপুর বেলায় চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছে, এবং তার দৃষ্টি থেকে বোঝা যায় সে আসলে স্পেসিফিক কিছু দেখছে না। এই যে উজ্জ্বল আকাশ, উজ্জ্বল দেয়াল, আবার আলো ছায়ার খেলা, পরিষ্কার একটা শহরের আংশিক কিছু অংশ পেইন্টিংটার মধ্যে, এই পুরো ব্যাপারটা নিয়ে এই পেইন্টিংটা আসলে সামহাও গ্রে ফ্ল্যানেলের সাথে খুব বেশি রিলেট করতে পারি আমি। আর গ্রে ফ্ল্যানেলকে মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1967 সালে আমেরিকান ব্যান্ড ভেলভেট আন্ডারগ্রাউন্ডের রিলিজ হওয়া একটি গান, যেটা হলো ভেনাস ইন ফার। এই গানটি এবং গ্রে ফ্ল্যানেল দুটি খুব ইউনিক, সবার থেকে আলাদা, টাইমলেস। এবং ব্যাপারটা এমন যে যারা এই গানটা শুনেছেন তারা আসলে আজীবন গানটা শুনে যান, যারা গানটা শুনেননি তাদের কাছে আসলে এই গানটা আন্ডাররেটেড থেকে যায়। সো গ্রে ফ্ল্যানেল ব্যাপারটা এরকম, এটা কিন্তু 50 বছর ধরেই ছিল, আপনারা হয়তো বা খেয়াল করেননি। শাইনি 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 বুট অফ লেদার, whiplash girl child in the dark। 70 দশকে 1975 সাল খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিল গেটস মাইক্রোসফট নিয়ে যাত্রা শুরু করেছেন। রাস্তাঘাটে জন লেনন, কুইন এদের গান বাজতো। ভিয়েতনামের যুদ্ধ শেষ হয়, মোহাম্মদ আলী তার জনপ্রিয়তার শীর্ষে থাকেন এই সময়। ফারুক কবরীর সুজন সুখী সিনেমা দেখার জন্য মানুষ তখন সিনেমা হলে সপরিবারে যেত। সেই সময়টাকে একদম নিখুঁতভাবে ধরে রেখেছে গ্রে ফ্ল্যানেল পারফিউমটি। আর খুব সম্ভবত এ যাবৎকালে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া সিগনেচার পারফিউম হলো এই গ্রে ফ্ল্যানেল। আসলে আহ্বান না, আমার অনুরোধ থাকলো আপনারা যখনই সুযোগ পান এই পারফিউমটা জীবনে কখনো না কখনো একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।